সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর ABTA টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের 109 পেজের যে অংশটুকু বাকি ছিল সেইটুকু সম্পর্কে আলোচনা করব। আমি কদিন আসতে পারিনি, তোদের ক্লাস নিতে পারিনি, তার জন্য দুঃখিত। যাই হোক, আমি শুরু করছি তাহলে। দেখ, আগের ভিডিওতে আমি 12 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, 3.12। আজকে 3.13 থেকে শুরু করব। 109 পৃষ্ঠার 3.13। আচ্ছা, দেখ কি বলছে, অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রথমে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে জানতে হবে, তারপরে অভিব্যক্তিতে কেমন ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমরা জানব। বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রাণীর ক্ষেত্রে একই রকমের অঙ্গ দেখতে পাওয়া যায়। কেমন একই রকমের অঙ্গ? যেরকমের মানুষের দেহে যে অ্যাপেন্ডিক্স রয়েছে, কোথায় অ্যাপেন্ডিক্স থাকে? বৃহদান্ত্রের নিচে আঙুলের মতো, বৃহদান্ত্রের সিকামে, বৃহদান্ত্র এরকমের দেখতে হয়, তোরা দেখেছিস, ঠিক আছে? এরকমের দেখতে হয়, মানুষের পেটের মধ্যে থাকে। আর বৃহদান্ত্রের সিকামে কি থাকে? এরকমের একটা আঙুলের মতো অংশ থাকে, যেটাকে কি বলা হয়? অ্যাপেন্ডিক্স বলা হয়। মানুষের অ্যাপেন্ডিক্স থাকে এবং মানুষের অ্যাপেন্ডিক্সের মতো একটা অংশ গিনিপিগে থাকে, গিনিপিগের পেটের মধ্যে, যেটাকে বলা হয় সিকাম। একদম সেম কার মতো দেখতে? মানুষের অ্যাপেন্ডিক্সের মতো। কিন্তু গিনিপিগের শরীরে যে সিকামটা রয়েছে, সেই সিকামটা গিনিপিগের শরীরে কাজ করে, কিন্তু মানুষের শরীরে এই যে অ্যাপেন্ডিক্স রয়েছে, এটা কিন্তু মানুষের শরীরে কোনো কাজেই আসে না। তাহলে বিভিন্ন ধরনের প্রাণীর, অর্থাৎ আলাদা আলাদা প্রাণীর কি আছে? একই রকমের একটা অংশ আছে বা একটা অঙ্গ রয়েছে, যেই অঙ্গটা কোনো প্রাণীর দেহে কাজ করছে ভালো মতো, আবার কোনো প্রাণীর দেহে কোনো কাজেই আসে না, অর্থাৎ নিষ্ক্রিয় রূপে কাজ করে। সেই সব অঙ্গকে কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। যেমন ধর, বাদরের কি আছে? লেজ আছে। এবং মানুষের শরীরেও, মানুষের যে মেরুদণ্ডের একদম নিচে কক্সিক্স বলে একটা অংশ আছে, যেটার থেকে কি, যেটা একদম বাদরের লেজের সদৃশ। কিন্তু বাদরের দেহে ওই লেজটা কাজে লাগে, কিন্তু মানুষের দেহে ওই যে কক্সিক্সটা কোনো কাজে লাগে না। অর্থাৎ আমরা বলতে পারি নিষ্ক্রিয় অঙ্গ হলো এমন কিছু অঙ্গ, যেই অঙ্গগুলো বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে থাকে, কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কাজে লাগে এবং কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কাজে লাগে না, নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে, সেই অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। এইবার যেহেতু এই অঙ্গগুলোর গঠনগত দিক থেকে একই রকমের, অথচ কারোর দেহে কাজ করছে, কারোর দেহে কাজ করছে না, তার জন্য ধারণা করা হয় এই অঙ্গটার সঙ্গে অভিব্যক্তির কোনো সম্পর্ক আছে। অর্থাৎ বিজ্ঞানীরা এটা ভেবে নেন যে, অর্থাৎ কোনো অ্যানসেস্টর মানে কি, বিজ্ঞানীরা এটা ধারণা করে যে অনেক বছর আগে, মিলিয়নস বছর আগে কি হয়েছে, এই প্রাণীগুলো একই রকমের বা একটা একই রকমের অ্যানসেস্টর থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? মনে করে একই ঠাকুরদার কাছ থেকে এসছে। একই ঠাকুরদার কাছ থেকে মানে কি, যেরকম কুকুর, বিড়াল, গরু, ছাগল, মানুষ সবই একই অ্যানসেস্টর বা একই ঠাকুরদার কাছ থেকে এসছে, এটা মনে রাখ, ঠিক আছে? অর্থাৎ অভিব্যক্তিতে এর ভূমিকা রয়েছে। আচ্ছা, তাহলে তোদের লিখতে হবে কি করে? বিভিন্ন বা আলাদা আলাদা প্রাণীর দেহে একই রকমের অঙ্গ দেখা দেয়, যেই অঙ্গ কোনো কোনো প্রাণীর দেহে কাজ করে বা কোনো কোনো প্রাণীর দেহে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে, সেই অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। এবং মানুষের দেহে যেমন কি আছে? অ্যাপেন্ডিক্স আছে, মানুষের দেহের অনুরূপ গিনিপিগের সিকাম রয়েছে। মানুষের দেহে অ্যাপেন্ডিক্সটা কাজ করে না, গিনিপিগের দেহে সিকামটা কাজ করে। এর থেকে বিজ্ঞানীরা ধারণা করা যে এই প্রাণীগুলো, যেমন গিনিপিগ এবং মানুষ, একই অ্যানসেস্টর থেকে এসছে, অর্থাৎ অভিব্যক্তিতে এদের ভূমিকা আছে। সবার ক্লিয়ার হয়েছে এইটুকু? এরপরে কি বলছে? হটস্পট নির্ধারণের দুটি
শর্ত লেখো। হটস্পট কি? তোরা জানিস হটস্পট হলো এমন একটা জায়গা যেই জায়গাটাতে বিভিন্ন ধরনের এন্ডেমিক প্রজাতির প্রাণী থাকে এবং এবং সেই জায়গাটার প্রায় 70% কি হয়ে গেছে, নষ্ট, হ্যাবিট্যাট নষ্ট হয়ে গেছে। এইবার সেই জায়গাটাকে কি করা হয়, বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করা হয়। সেই জায়গাকে কি বলা হয়, হটস্পট বলা হয়। তাহলে হটস্পট কোন জায়গাকে হটস্পট বলবো? তোর বাড়ির পাশে যে বাগান রয়েছে বা আমার বাড়ির পাশে যে বাগান রয়েছে সেটাকে তো আমি হটস্পট বলবো না। আমার হটস্পট বলতে হলে সত্ত্ব মানতে হবে। তাহলে কি কি সত্ত্ব? প্রথম সত্ত্ব হলো কি হতে হবে, ১৫০০ প্রজাতির, কমপক্ষে ১৫০০ প্রজাতির গাছ থাকতে হবে। প্রজাতির গাছ, তাও কেমন গাছ থাকতে হবে? গাছ থাকতে হবে, ভাস্কুলার প্লান্ট থাকতে হবে, শুধু গাছ না। যেমন ধর অ্যালগি, ব্রায়োফাইট, এগুলোও কিন্তু গাছ। তাহলে এই গাছ না, কি গাছ থাকতে? ভাস্কুলার প্লান্ট। ১৫০০ প্রজাতির ভাস্কুলার প্লান্ট। ভাস্কুলার মানে কি? যাদের জাইলেম ফ্লোয়েম বর্তমান, ঠিক আছে, তাদের ভাস্কুলার প্লান্ট বলে। তাহলে ১৫০০ প্রজাতির ভাস্কুলার প্লান্ট থাকতে হবে। এবং কি, ওই যে অঞ্চলটা বা যে বন অঞ্চলটাকে আমরা, সেই বন অঞ্চলটাকে হটস্পট বলবো যেই বন অঞ্চলের কম করে 70% হ্যাবিট্যাট নষ্ট হয়ে গেছে। কম করে 70% হ্যাবিট্যাট নষ্ট হয়ে গেছে, তাদেরকে আমরা বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করব। তাহলে এটা হলো হটস্পটের দুখানা সত্ত্ব। এরপরে কি আছে, খুব দারুণ প্রশ্ন দিয়েছে, দেখ, লেগ হিমোগ্লোবিন কি, এর গুরুত্ব কি? আচ্ছা, লেগ হিমোগ্লোবিন বোঝার আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, ঠিক আছে? আমাদের চারপাশে কি কি আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এবং তাদের মধ্যে কি আছে, সিম্বগোত্রীয় গাছ আছে। সিম্বগোত্রীয় গাছ মানে কি? এটা মনে কর একটা সিম্বগোত্রীয় গাছ বা সিম জাতীয় গাছ। এই সিম্বগোত্রীয় গাছের নিচে কি দেখতে পাওয়া যায়, এরকমের শিকড়, এরকমের গোল গোল নোডিউল দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? এরকমের নোডিউল দেখতে পাওয়া যায়। এবং এই নোডিউলের মধ্যে কে যায়? রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া যায়। তাহলে রাইজোবিয়াম নামক, এখান থেকে মনে করে এই ব্যাকটেরিয়া রয়েছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, এর মধ্যে অবস্থান করে। এবার ব্যাকটেরিয়া অবস্থান করে কি করে এখানটাতে? ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া বাতাসে যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনকে এই গাছের নোডিউলের মধ্যে সংবর্ধন করে। কি করে সংবর্ধন করে? অ্যামোনিয়া রূপে। অর্থাৎ বাতাসের নাইট্রোজেনকে কি করে, অ্যামোনিয়াতে কনভার্ট করে দেয়। কিসের মাধ্যমে কনভার্ট করে দেয়? কিসের মাধ্যমে? নাইট্রোজিনেস উৎসেচকের মাধ্যমে কি করে, এই কি বলে, নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে কনভার্ট করে দেয়। এবার যদি কোনো কারণে এই নাইট্রোজিনেস এনজাইম কি হয়, নাইট্রোজিনেস এনজাইম এর মধ্যে প্রডিউস না হয় বা এই নাইট্রোজিনাস এনজাইম যদি কি যে নষ্ট হয়ে যায়, তাহলে কি বাতাসের থেকে যে নাইট্রোজেন এই নোডিউলের মধ্যে প্রবেশ করবে, সেই নোডিউলের মধ্যে প্রবেশ করার পরে কি অ্যামোনিয়াতে কনভার্ট হবে? অ্যামোনিয়াতে কনভার্ট হবে না, যেহেতু নাইট্রোজিনাস নষ্ট হয়ে গেছে, তাহলে কনভার্ট হবে না। আর কনভার্ট না হলে এই নাইট্রোজেনকে কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না। গাছ তখনই গ্রহণ করতে পারবে যখন এই নাইট্রোজেনটা অ্যামোনিয়াতে পরিণত হবে, একমাত্র তখনই কি করতে পারবে, তখনই গাছ এটাকে গ্রহণ করতে পারবে। এটুকু সবার ক্লিয়ার? এইবার কি হয়, এইবার এই যে নাইট্রোজিনাস এনজাইম এই ব্যাকটেরিয়াগুলো তৈরি করলো নোডিউলের মধ্যে, তখন কি নাইট্রোজিনাস এনজাইমটা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে নষ্ট হয়ে যায়। দেখ, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে নোডিউলের মধ্যে অবস্থান করছে এবং নাইট্রোজিনাস এনজাইম তৈরি করেছে, যার ফলে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে এবং গাছ খেতে পাচ্ছে। এইবার
যদি কোনো কারণে এই নাইট্রোজেনাস না থাকে তাহলে অ্যামোনিয়াতে পরিণত হবে না। নাইট্রোজেনাস কখন থাকে না, যখন কি হয়, যখন প্রচুর পরিমাণে অক্সিজেন এই নোডিউলের মধ্যে বেড়ে যায়, অর্থাৎ নোডিউলের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, তখন ওই অক্সিজেন নাইট্রোজেনাসকে নষ্ট করে দেয়। আর নষ্ট করে দিলে এই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে কি হতে পারে না, পরিণত হতে পারে না। তার জন্য গাছ বুদ্ধি করে, গাছ কি করে, এই সিম্ব জাতীয় গাছ কি করে, বুদ্ধি করে এই নোডিউলের মধ্যে এক ধরনের প্রোটিন উৎপন্ন করে। সেই প্রোটিনকে কি বলা হয়, লেগ হিমোগ্লোবিন বলা হয়। আর সেই লেগ হিমোগ্লোবিন কি করে, লেগ হিমোগ্লোবিন, সেই লেগ হিমোগ্লোবিন কি করে, এইখানটাতে, অর্থাৎ এই যে এর মধ্যে যেসব অক্সিজেন প্রবেশ করেছে সেসব অক্সিজেনকে নিজের সঙ্গে আটকে রাখে। ঠিক আছে, নিজের সঙ্গে আটকে রাখে। আমাদের শরীরের মধ্যে যেমন হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিন কি করে, আমাদের শরীরের রক্তে থাকে হিমোগ্লোবিন, সেটা কি করে, সেটা অক্সিজেন গ্রহণ করে। শরীরের কি করে, হার্টের থেকে অক্সিজেন বাহিত রক্ত কি করে সারা শরীরে চলে যায়। তাহলে কে এই অক্সিজেনটা বহন করে, এই হিমোগ্লোবিন বহন করে। এবং গাছের ক্ষেত্রেও ঠিক ওই লেগ হিমোগ্লোবিনটা কি করে, এই নোডিউলের মধ্যে যেসব অক্সিজেন গেছে সেই অক্সিজেনকে নিজের সঙ্গে আটকে রাখে। আর অক্সিজেনকে যখনই নিজের সঙ্গে আটকে রাখবে তখন কি হবে, এর মধ্যে যে নাইট্রোজেনাস এনজাইম খরিত হয়েছে ব্যাকটেরিয়ার দ্বারা, সেই নাইট্রোজেনাস এনজাইম আর নষ্ট হবে না। আর নাইট্রোজেনাস এনজাইম নষ্ট না হলে কি হবে, তখন এই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে ভালো মতো প্রস্তুত হতে পারবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে তোদের কি বলতে হবে, লেগ হিমোগ্লোবিন কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেগ হিমোগ্লোবিন হলো হিমোগ্লোবিনের মতো এমন এক ধরনের, হিমোগ্লোবিন সদৃশ এমন এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, যেটা সিম্ব জাতীয় গাছের নোডিউলে গাছ দ্বারা কি হয়, খরিত হয়, এবং যেটা কি করে, যেটা অক্সিজেনকে নিজের সঙ্গে আকর্ষণ করে রাখে, যাতে করে কি করতে পারে না, যাতে করে ব্যাকটেরিয়া দ্বারা খরিত নাইট্রোজেনাস এনজাইমটা তার কাজ ঠিকঠাকভাবে করতে পারে। এইটুকুই তোদের লিখতে হবে, এবং এইটুক লিখলেই তোদের ফুল মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে দেখ বলছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে, আচ্ছা সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে কি কি অসুবিধা দেখা দিতে পারে, কি কি অসুবিধা দেখাতে পারে। তাহলে সুন্দরবন কোন এলাকায় অবস্থান করে, সুন্দরবন কোন এলাকায় অবস্থান করে, একটুখানি মুছে দিই। ঠিক আছে, সুন্দরবন কোথায় অবস্থান করছে, আমাকে বলতে পারবি, মোহনাতে অবস্থান করে, তাই তো। সুন্দরবন কোথায় অবস্থান করে, মোহনাতে। আর মোহনা কার কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি অবস্থিত। এইবার যদি কোনো কারণে কি হয়, সমুদ্রের জলতল বেড়ে যায়, তাহলে সেই জলটা কি সরাসরি সুন্দরবনের ভূমি অঞ্চলের মধ্যে প্রবেশ করবে। আর সুন্দরবনের ভূমি অঞ্চলের মধ্যে প্রবেশ করলে কি হবে, জানিস তোরা সবাই, সমুদ্রের জল কেমন, সমুদ্রের জল হলো লবণাক্ত জল। তাহলে লবণাক্ত জল যখনই প্রবেশ করবে ভূমির মধ্যে, তখন ভূমির মধ্যে অবস্থিত যেসব কূপ রয়েছে, যেসব নালা পুকুর রয়েছে, সেই সবগুলোর মধ্যে যাদের মধ্যে মিঠে জল ছিল, সেই মিঠে জলের সঙ্গে সমুদ্রের জল মিশে যাবে। আর মিশে গেলে সেই মিঠে জল কি হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে। ওখানে তাহলে মিঠে জলের সংকট দেখা দেবে। ওইখানটাতে সমুদ্রের অঞ্চলে জল থাকলেও মানুষ কি করতে পারবে না, খেতে পারবে না। কারণ কি, আমরা লবণাক্ত জল খেতে পারি না, মিঠে জল যেহেতু থাকবে না। বুঝতে পেরেছিস? তাহলে একটা সমস্যা দেখা দেবে, মিঠে জলের অভাব দেখা দেবে। আর কি সমস্যা দেখা দিতে পারে সুন্দরবনের, আচ্ছা সুন্দরবনের কি আছে, দ্বীপপুঞ্জ আছে। ঠিক আছে, অনেক জায়গা রয়েছে সুন্দরবনের মধ্যে, যে জায়গায় দ্বীপ অঞ্চল, যার চারপাশ দিয়ে জল এবং কিছু একটা এলাকা
মনে কর 2-4 কিলোমিটার জুড়ে একটা দ্বীপ ভেসে উঠেছে, তাহলে সেই দ্বীপ অঞ্চলগুলো জলের তলায় চলে যাবে। আরও কি ঘটবে, ওইখানটাতে যেসব গাছপালা রয়েছে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, যেহেতু বন্যা হবে। সমুদ্রের এখন যে উচ্চতা রয়েছে এই উচ্চতার থেকে যদি আরো উচ্চতা বেড়ে যায়, তাহলে কি হবে, সেই জলটা তো সমুদ্রের ভূমি অঞ্চলের মধ্যে প্রবেশ করবে, ভূমি অঞ্চলের মধ্যে প্রবেশ করলে কি হলো, বন্যা হয়ে গেল। এবং জলের তলায়, লবণাক্ত জলের তলায় গাছ থাকার কারণে গাছ কি করতে পারবে না, তার শ্বাসকার্য ঠিক মতো নিতে পারবে না, তার ফলে গাছপালা নষ্ট হয়ে যাবে। আর গাছপালা নষ্ট হয়ে গেলে কি হবে, ওখানকার জীববৈচিত্র্য হ্রাস পাবে। তাহলে প্রথমে আমরা কি জানলাম, মিঠে জলের সমস্যা দেখা দিতে পারবে, তারপরে কি হবে, ওখানটাতে বন্যা পরিস্থিতি হবে, এবং যার ফলে ওখানে অবস্থিত যেসব গাছপালা রয়েছে অর্থাৎ জীব বৈচিত্র্য হ্রাস পাবে, জীব বৈচিত্র্য থাকবে না। এই দুটো। তারপরে দ্বীপ, ওখানকার যে সমুদ্রের যে দ্বীপ অঞ্চল রয়েছে সেই দ্বীপ অঞ্চল কি হবে, সেই দ্বীপ অঞ্চল মাটির তলায় সেই দ্বীপ অঞ্চল কি হয়ে যাবে, জলে নিমজ্জিত হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছিস এইটুকু? 110 পেজে কি বলছে, একটি ফার্নের জনুক্রম পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। ঠিক আছে, আমি একটা ফার্ন এনে রেখেছি, তোদের ফার্নটা আগে দেখিয়ে আছে। সবাই আমার হাতে কি দেখতে পাচ্ছিস, একটা জীব দেখতে পাচ্ছিস বা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছিস। এই উদ্ভিদ কি, এটা হলো এক ধরনের ফার্ন, এবং আমরা কি দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফার্নের ডিপ্লয়েড অংশ। ঠিক আছে, অর্থাৎ এই যে ফার্ন বডিটা দেখতে পাচ্ছিস, ফার্ন বডিটা দেখতে পাচ্ছিস, এই বডিটা কি 2N প্রকৃতির। ঠিক আছে, ফার্নের জনুক্রম আঁকতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা একটা ফার্ন গাছ এঁকে নিই। ঠিক আছে, এই মনে কর একটা ফার্ন গাছ আমি এঁকে নিলাম, ফার্ন গাছের পাতা এঁকে নিলাম, এবং এটা কি আমরা এখান থেকে জানলাম যে এই ফার্নটা হলো কেমন, এই ফার্নটা হলো 2N প্রকৃতির, ডিপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, এইবার তোরা সবাই আমি তোদের ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি, তোরা সবাই এই পাতার দিকে দেখ। আশা করি সবাই দেখতে পাচ্ছিস, আমার ক্যামেরার উল্টো পাশে কেউ নেই, যার কারণে আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে। আশা করি সবাই দেখতে পাচ্ছিস এই পাতার উল্টো পাশে এই যে পাশ দিয়ে ব্রাউন কালারের এক ধরনের অংশ রয়েছে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছিস এখানটাতে ব্রাউন কালারের একটা অংশ রয়েছে পাতার এই পাশ দিয়ে, আশা করি সবাই দেখতে পাচ্ছিস। এই যে ব্রাউন কালারের অংশ রয়েছে এটাকে বলা হয় রেণুস্থলী। ঠিক আছে, রেণুর থলি। তাহলে এই পাতাকে যদি আমরা উল্টো করে দিই তাহলে কি দেখতে পাবো, এর মধ্যে পাতার উল্টো পাশে রেণুস্থলী রয়েছে। রেণুস্থলী মানে কি, যার মধ্যে রেণু থাকে। রেণুস্থলী মানে কি, যার মধ্যে রেণু থাকে। এই রেণুস্থলীও কেমন প্রকৃতির, এই রেণুস্থলীও 2N প্রকৃতির, এবং অনেকগুলো রেণু মিলে কি হয়, অনেকগুলো রেণু মিলে সোরাস তৈরি হয়। অনেকগুলো অনেকগুলো রেণুস্থলী মিলে কি তৈরি হয়, সোরাস তৈরি হয়। তাহলে এই রেণুস্থলী এবং রেণুস্থলী কি, অনেকগুলো রেণুস্থলীকে কি বলা হয়, সোরাস বলা হয়, সোরাস। এবং এই রেণুস্থলী, এই যেটা দেখালাম, এই রেণুস্থলীর মধ্যে কি আছে, এই রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ রয়েছে। কি আছে, রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষও 2N প্রকৃতির, এবং এই রেণু মাতৃকোষ কি হয়, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে খুব ক্ষুদ্র ক্ষুদ্র রেণু উৎপন্ন করে। আর যেহেতু মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে তার জন্য এই রেণুটা কেমন প্রকৃতির হয়ে যায়, N প্রকৃতির হয়। এবং তোরা যথারীতি যদি আমার কাছে এখানে থাকতিস তাহলে এরকমের করে, এই যে আমি পাতায় এরকম হাত দিচ্ছি না, হাত দেওয়ার পরে এরকমের ডলা দিলে দেখতে পাবি যে হাতে বালির মতো কিচকিচ করছে। আসলে এগুলো বালি নয়, এগুলো রেণু। ঠিক আছে, এবং এই রেণুগুলো কি হয়, এই রেণুগুলো যখন কি হয়, যখন বৃষ্টিপাত হয় তখন এই রেণুর থেকে এক ধরনের লাভ আকৃতির বা হার্ট আকৃতির এক ধরনের কি উৎপন্ন হয়, এক ধরনের
এক ধরনের ফান উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই ফানকে কি বলা হয়? প্রোথ্যালাস বলা হয়। কেন প্রোথ্যালাস বলছে? প্রোথ্যালাস বলা হয়। কেন প্রোথ্যালাস বলছে? কারণ এটা এখনো কিসে পরিণত হয়নি? এই পূর্ণাঙ্গ গাছে তৈরি হয়নি, এবং এটা কি এই রেণুর থেকে সরাসরি এসছে বলে এই প্রোথ্যালাসটাও কিন্তু এন প্রকৃতির। এবং এই প্রোথ্যালাসের মধ্যে কি থাকে? এরকমের প্রোথ্যালাসের মধ্যে এরকমের দুটো অংশ থাকে। একটা অংশ কেমন? একটা অংশ হলো পুরুষ অংশ আর একটা হলো স্ত্রী অংশ, ঠিক আছে। একটা হলো পুরুষ অংশ, একটা হলো স্ত্রী অংশ। পুরুষ অংশের থেকে কি উৎপন্ন হয়? এই পুরুষ অংশের থেকে পুংগ্যামেট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পুংগ্যামেট। পুংগ্যামেট। পুংগ্যামেট কেমন? এন প্রকৃতির। এবং এই স্ত্রী অংশের থেকে কি তৈরি হয়? স্ত্রী গ্যামেট তৈরি হয়। স্ত্রী গ্যামেট তৈরি হয়, এটাও কি এন প্রকৃতির। এবার যখন বৃষ্টি হয় এই প্রোথ্যালাসের উপরে যখন জল পড়ে তখন এই পুংগ্যামেটরা সাঁতার কেটে এই স্ত্রী গ্যামেটের মধ্যে চলে যায়, এবং চলে যাওয়ার পরে এই পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট এরা দুইজন মিলে কি হয়? 2n প্রকৃতির জাইগোট তৈরি করে। জাইগোট তৈরি করে, এবং এই জাইগোটটাই পরবর্তীতে কিসে পরিণত হয়? এই ফার্নে তৈরি হয়। এই যে বড় ফার্ন দেখতে পাচ্ছিস, চোখে দেখতে পাচ্ছিস, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় ফান। তাহলে এই যে চক্রাকার ফানের যে আবর্তনটা দেখতে পেলি, এটাকেই কি বলা হয়? ফানের জনুক্রম বলা হয়। আমি ফানটাকে রেখে দিই জায়গায়, ঠিক আছে। আশা করি তোদের এরপরে আর কোনো সমস্যা নেই। ফার্নে অনেক সমস্যা হয় সবার। তাহলে এই চিত্রটা কি পেলাম আমরা? ফার্নের জনুক্রম। ফার্নের জনুক্রম। আশা করি সবাই এখানে বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার দেখ কি বলছে? স্বপরাগযোগের দুটি সুবিধা লেখো। স্বপরাগযোগ মানে কি? স্বপরাগযোগ হলো যখন পরাগযোগ একই গাছের একই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের মধ্যে পরাগ সংগঠিত হয়, তখন সেটাকে স্বপরাগযোগ বলা হয়। কেমন? মনে কর আমি এইখানটাতে একটা গাছ আঁকালাম, এই গাছের কি রয়েছে? ফুল হয়েছে, ঠিক আছে। এই গাছের কি রয়েছে? ফুল হয়েছে, দুটো ফুল হয়েছে, দুই ডালে দুটো ফুল হয়েছে, ঠিক আছে। এইবার এই গাছের এই যে পরাগ রয়েছে, এই পরাগ রেণু ঘুরে এই গর্ভমুণ্ডের মধ্যেও পড়তে পারে, পরে নিষেক সম্পাদিত হতে পারে। আবার এই পরাগটা এখান থেকে ঘুরে আবার এই গর্ভমুণ্ডের মধ্যেও পড়তে পারে। তাহলে কি হচ্ছে? একই গাছের একই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের মধ্যে পরাগ সংগঠিত হচ্ছে, যার জন্য এটাকে কি বলা হয়? স্বপরাগযোগ বলা হয়। এবং স্বপরাগযোগের সুবিধা কি? স্বপরাগযোগের প্রথম সুবিধা হলো এখানে বাহকের উপর নির্ভর করতে হয় না। কারণ কি? কারণ এই যে পরাগরেণু, এই পরাগরেণু আর গর্ভমুণ্ড যেহেতু কাছাকাছি থাকে, একই ফুলের কাছাকাছি থাকে, তাহলে পরাগটা এমনি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং নিষেক সম্পাদিত হয়ে যায়। বাহক না থাকলেও গাছের অনেক মেকানিজম আছে, যেরকম ক্লিপ্টোগ্যাম, যাই হোক সেগুলো তোদের বইয়ে নেই, আমি আলোচনা করছি না। তাহলে তার মাধ্যমে কি করতে পারে? তার মাধ্যমে ক্লিস্টোগ্যামি বলা হয়। তার মাধ্যমে কি করতে পারে? তার মাধ্যমে ওরা পরাগযোগ সংগঠিত করতে পারে। অথবা কি করতে পারে? অথবা এই ফুলের পরাগটা কি এইখানটাতে এসে পড়তে পারে। তাহলে প্রথম সুবিধা কি? বাহকের প্রয়োজন হয় না। যেহেতু বাহকের প্রয়োজন হয় না, তাহলে পরাগ রেণুর কি হয়? অপচয় কম হয়। অপচয় কি হয়? এখানটাতে কম হচ্ছে, তাই তো। বাহকের উপর কি করতে হচ্ছে না? বাহকের উপর নির্ভরই করতে হচ্ছে না। যেহেতু বাহকের উপর নির্ভর, তাহলে অনেকটা নিশ্চিত না ব্যাপারটা। এবং আরেকটা সুবিধা হলো এই ফুলের যা জেনেটিক বৈশিষ্ট্য হবে, এই ফুলেরও সেম জেনেটিক বৈশিষ্ট্য হবে।
এই ফুলেরও সেম জেনেটিক বৈশিষ্ট্য হবে, কারণ এরা তো একই গাছের অংশ। তাহলে এই ফুলের জেনেটিক বৈশিষ্ট্য এই ফুলের জেনেটিক বৈশিষ্ট্য তো সেম হবে। এবং এই একই জেনেটিক বৈশিষ্ট্যযুক্ত ফুল যদি কি করে, নিষেক সম্পাদন করে, তাহলে তাদের থেকে যে বীজ উৎপন্ন হবে সেই বীজের মধ্যেও সেম জেনেটিক বৈশিষ্ট্যই বিদ্যমান হবে। তাহলে স্বপরাগের ফলে যে অপত্য উদ্ভিদটা উৎপন্ন হয়, সে অপত্য উদ্ভিদের বৈশিষ্ট্য এই জনিত্রী জীবের, জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যের মতো হয়, একই হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমি এখানে মুছে দিচ্ছি। এবারে দেখ, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহের একটি সারণীর সাহায্যে দেখাও। তাহলে ক্রোমোজোমে কি কি থাকে? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে। ঠিক আছে, প্রোটিন। আর কি থাকে? আর নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি আছে? ডিএনএ আছে, আরএনএ আছে, এগুলো তোরা সবাই জানিস। আচ্ছা, প্রোটিন কি? প্রোটিন হলো দুই রকমের, হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন আর নন হিস্টোন। এই হিস্টোন প্রোটিন এর মধ্যে হিস্টোন প্রোটিন কি কি থাকে? যেমন ধর আর্জিনিন, হিস্টিডিন, হিস্টিডিন। আর নন হিস্টোন প্রোটিনের মধ্যে কি থাকে? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন প্রভৃতি থাকে। ঠিক আছে। আর নিউক্লিক অ্যাসিড এর মধ্যে কি কি থাকে? ডিএনএ থাকে আর আরএনএ থাকে। এই ডিএনএতে আবার কি থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার। আর আরএনএতে কি থাকে? শুধু রাইবোজ সুগার। তাহলে এটাকে ডিঅক্সি রাইবোজ সুগার আর রাইবোজ সুগার 5খানা কার্বন নিয়ে গঠিত। তাহলে আমরা লিখব 5 কার্বন যুক্ত শর্করা, 5 কার্বন যুক্ত শর্করা। তারপরে কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস মানে কি? নাইট্রোজেন বেস কি কি থাকে? নাইট্রোজেন বেসের মধ্যে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তারপরে এই অ্যাডিনিন আর গুয়ানিনকে একত্রে বলা হয় পিউরিন, আর সাইটোসিন, থাইমিন, ইউরাসিলকে একত্রে কি বলা হয়? পিরিমিডিন। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন হলো পিউরিন, অ্যাডিনিন আর গুয়ানিনকে কি বলা হয়? পিউরিন। আর সাইটোসিন, থাইমিন আর ইউরাসিলকে একত্রে কি বলা হয়? পিরিমিডিন। এবং আর কি থাকে? ফসফেট গ্রুপ থাকে। খুব ইম্পর্টেন্ট, একটুখানি মুখস্থ করার জিনিস, খালি একটুখানি মুখস্থ রাখবি। ঠিক আছে, এখন ডিটেলসে পড়ানো তো সম্ভব না, এখন আর আমি অত ডিটেলসে যাচ্ছি না। এরপরে কি বলছে? মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রে উনি কি বলেছিলেন? যদি তুমি কি করো, দুই বা তার বেশি বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটাও, তাহলে প্রথম অপত্য জনুতে কি হবে? ওই বৈশিষ্ট্যগুলো পরস্পরের সঙ্গে মিশে যাবে। শুধু মিশে যাবে তাই না, গ্যামেট গঠনকালে এরা পরস্পরের সঙ্গে আলাদা হয়ে যাবে। আলাদা তো হবেই, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে কি হবে? রিপিট হবে। তাই তো, সকল প্রকার সমন্বয়ে
মিক্স হয়ে যাবে। আচ্ছা দেখ কেমন বলেছিল, উনি বলেছেন 2 বা তার বেশি কি নিতে হবে, 2 বা তার বেশি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত, বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে। তাহলে যেমন ধর উনি কি নিয়েছিলেন, উনি নিয়েছিলেন রাউন্ড অর্থাৎ গোলাকার এবং কি বৈশিষ্ট্য নিয়েছিলেন, গোলাকার এবং হলুদ বৈশিষ্ট্যযুক্ত, যেটাকে আর ওয়াই ওয়াই দিয়ে প্রকাশ করেছিলেন। আর এদের বিপরীত বৈশিষ্ট্য কি নিয়েছিলেন, এদের বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন কুঞ্চিত এবং সবুজ বৈশিষ্ট্য। তাহলে উনি কি করেছিলেন, 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। আর উনি সূত্রেতে কি বলেছেন, 2 বা তার বেশি, 2 জোড়া বা তার বেশি, 2 জোড়া বা তার বেশি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে যদি তুমি ক্রস ঘটাও, তাহলে প্রথম অপত্য জনুতে এই বৈশিষ্ট্যগুলো পরস্পরের সঙ্গে কি হয়ে যাবে, মিশে যাবে। মিশে গিয়ে আমরা কি দেখেছিলাম, আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই হয়ে যায়। শুধু মিশে যাবে তাই না, ওরা কি হবে, ওরা গ্যামেট গঠন করার সময় সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে কি হবে, সম্ভাব্য, আচ্ছা গ্যামেট গঠন করার সময় আলাদা হয়ে যাবে। গ্যামেট গঠন করার সময় কি হবে, যেমন ধরো আর বড় ওয়াই, ছোট আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর ছোট ওয়াই। এই যে গ্যামেট গঠন করার সময় এরা কি হয়ে গেছে, সবাই পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে। এবং আলাদা হবে শুধু তাই না, এরা কি হবে, পরবর্তীতে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে প্রত্যেকটা বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সঞ্চারিত হবে। তারপরেই তো তোরা দেখতে পেয়েছিস উনি এরকমের করে বক্স করে দিয়েছিলেন, তাই না? অর্থাৎ এই যে এখানটাতে কি এঁকেছিলেন, উনি এই বক্সের মধ্যে প্রবাবিলিটি দেখেছিলেন যে এই বৈশিষ্ট্যটার সঙ্গে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এই বৈশিষ্ট্যটার এই বৈশিষ্ট্যের সঙ্গে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটাই এই বক্সের মাধ্যমে উনি, চেকার বক্সের মাধ্যমে উনি কি করেছিলেন, প্রকাশ করেছিলেন। আশা করি এটুকু সবাই তোরা বুঝতে পেরেছিস। এবার কি বলেছেন, 4.3 বলেছে, যদি একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ একজন হিমোফিলিয়ার বাহক মহিলাকে বিবাহ করেন, তাহলে তাদের সন্তান সন্ততির, আচ্ছা মুছে দিচ্ছি এইখানটাতে, তাহলে তাদের সন্তান সন্ততির কি বললো, সন্তান সন্ততির জিনোটাইপ কি হবে, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আচ্ছা তাহলে আমরা চেকার বোর্ডের সাহায্যে চলে যাই। আমরা কি জানি, হিমোফিলিয়া একটি প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ। আচ্ছা স্বাভাবিক এক্স ক্রোমোজোমে মনে কর এক্স এইচ দিয়ে প্রকাশ করলাম, যেটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম, এবং অস্বাভাবিক এক্স ক্রোমোজোম যার মধ্যে হিমোফিলিয়ার জিন রয়েছে তাকে এক্স ছোট এইচ দিয়ে প্রকাশ করলাম। এটা কি, এটা হলো বাহক মা এক্স এক্স। আর মা কেন বাহক, কারণ এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জিন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পাবে যখন এটাতেও কি থাকবে, জিন থাকবে কিসের, হিমোফিলিয়ার, এবং এটাতেও জিন থাকবে। যেহেতু একটাতে রয়েছে তার জন্য এটা এইখানটাতে কি হবে, বাহক হবে, মা হবে বাহক। আচ্ছা এই বাহক মা আর কার মধ্যে, বাহক মা এবং একজন হিমোফিলিয়ার বাহক মহিলাকে, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, তাহলে কি হবে, হিমোফিলিয়ার আক্রান্ত পুরুষের কি হবে, এক্স এইচ এবং ওয়াই হবে। পুরুষের একটা এক্স এইচেই প্রকাশ পাবে, কারণ পুরুষের একটাই এক্স থাকে, এক্স ক্রোমোজোম থাকে, তার কারণে। আচ্ছা এটা হলো আক্রান্ত। এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে গ্যামেট উৎপন্ন হবে, এক্স এইচ মায়ের কাছ থেকে এক্স এইচ আর এক্স ছোট এইচ। আচ্ছা বাবার কাছ থেকে কি হবে, বাবার কাছ, এটা হলো মা আর এটা হলো বাবা। এবার বাবার কাছ থেকে কি হবে, বাবার কাছ থেকে হবে এক্স ছোট এইচ আর ওয়াই হবে। এইবার এদের যদি আমরা কি করি, চেকার বোর্ডের সাহায্যে দেখাই, তাহলে এক্স ছোট এইচ, এক্স এইচ, এক্স ছোট এইচ, এক্স ছোট এইচ, আচ্ছা এক্স বড় এইচ ওয়াই, আর এক্স এইচ আর কি হবে, ওয়াই হবে। আচ্ছা দেখ, ছেলেদের মধ্যে 50% সম্ভাবনা, 50% সম্ভাবনা
সেলে কি হবে, স্বাভাবিক হবে, বাহক বাহক এবং স্বাভাবিক, সরি, সেলে কি হবে, স্বাভাবিক হবে, সেলে তো কখনো বাহক হওয়া সম্ভব হবে না। একটা সেলে স্বাভাবিক হবে আর একটা সেলের কি হওয়ার সম্ভাবনা, হিমোফিলিক আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেলের সরি সেলের 50% কি হওয়ার সম্ভাবনা, হিমোফিলিক হবার সম্ভাবনা রয়েছে। 50% সেলের হিমোফিলিক হবার সম্ভাবনা রয়েছে এবং মেয়ের ক্ষেত্রেও 50% মেয়ের হিমোফিলিক হবার সম্ভাবনা রয়েছে এবং একটা মেয়ে কি হবে, বাহক হবে, একটা মেয়ে কি হবে, বাহক হবে। তাহলে মেয়েদের ক্ষেত্রেও কি রয়েছে, 50% মেয়ে 50% মেয়ে হিমোফিলিক 50% মেয়েরও হিমোফিলিক হবার সম্ভাবনা রয়েছে। খুব দারুণ প্রশ্ন। আচ্ছা, এরপরে মেন্ডেলের, তাহলে এটুকু সবাই বুঝতে পেরেছিস আশা করছি, এটাই লিখতে হবে, এটাই আঁকতে হবে। এবারে কি বলেছে, মেন্ডেলবাদের একটি বিচ্যুতির উদাহরণ দাও এবং কারণ ব্যাখ্যা করো। মেন্ডেলবাদের একটি বিচ্যুতি কি, মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হলো মিরাবিলি জালাপা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা কি জানি, মেন্ডেলের এক সংকর জনন পদ্ধতিতে উনি বলেছিলেন যে যদি কি করো, তুমি দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটাও, তাহলে প্রথম অপত্য জনুর যে উদ্ভিদটা হবে সেটা সর্বদাই প্রকট বৈশিষ্ট্য কি করবে, দেখাবে, তাই বলেছিলেন তো। কিন্তু মেন্ডেলের যে ত্রুটি, সেই ত্রুটিতে আমরা কি দেখতে পাই, মিরাবিলি জালাপার ক্ষেত্রে দেখতে পাই, প্রথম যে অপত্য জীব যদি দুটো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, আলাদা ফুলের বৈশিষ্ট্য সম্পন্ন মিরাবিলি জালাপার মধ্যে কি করি, মিরাবিলি জালাপার মধ্যে সংক্রমণ ঘটায়, তাহলে আমরা প্রথম যে অপত্য ফুলটা পাবো সেই ফুলের বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের মতো হবে না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মতো হবে। দেখ আমি দেখাচ্ছি, এখানে একটুখানি মুছে দিই, এখানটাতে একটুখানি মুছে দিই। দেখ মনে কর আমি সাদা রঙের, আমি লাল রঙের মিরাবিলি জালাপা, এটা হলো লাল মিরাবিলি জালাপা বা সন্ধ্যা মালতী, এবং সাদা রঙের মিরাবিলি জালাপায় আর মধ্যে কি ঘটালাম, ক্রস ঘটালাম। তাহলে কি হবে, এখান থেকে একটা গ্যামেট আসবে আর এখান থেকে একটা গ্যামেট আসবে, মিলে কি হবে, আর ডাব্লু হবে, এটাই তো হবে। তাহলে মেন্ডেলের তত্ত্ব অনুসারে এটা কি হওয়ার কথা ছিল, এটা প্রকট বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল। মনে কর আমি লালকে প্রকট বৈশিষ্ট্য ধরে নিচ্ছি, তাহলে এই আর ডাব্লুর কি হওয়ার কথা ছিল, লাল হওয়ার কথা ছিল মেন্ডেলের সূত্র অনুসারে। কিন্তু এটা লাল না হয়ে কি হলো, আমরা দেখতে পেলাম এটা লাল না হয়ে গোলাপি হলো, এটা লাল না হয়ে কি হলো, গোলাপি হলো। অর্থাৎ এই বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য দেখালো। এবং আমরা যদি আবার ক্রস ঘটাই তাহলে কি পাবো, এখান থেকে গ্যামেট পাবো, আর ডাব্লু গ্যামেট, তাই তো। তাহলে মার কাছ থেকে এটা হলো বাবার কাছ থেকে, তাহলে এই আর এখান থেকে হলো ডাব্লু। তাহলে এখান থেকে কি হবে, দেখ আর ডাব্লু ডাব্লু, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা কি হবে, এটা হবে লাল, এটা কি হবে গোলাপি, এটা কি হবে গোলাপি, এটা হবে সাদা। অর্থাৎ 1:2:1, এটা হবে কি, এটা হবে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত। কিন্তু মেন্ডেলের ক্ষেত্রে তো ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত এক আমরা দেখিনি, আমরা কি দেখেছি 3:1 হয় কি অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, এবং জিনোটাইপিক অনুপাতকে 1:2:1। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনোটাইপিক অনুপাত 1:2:1, জিনোটাইপিক অনুপাতও 1:2:1। তাহলে এটা কি, এটা হলো মেন্ডেলের তত্ত্বের একটা ত্রুটি, ঠিক আছে, যেখানটাতে মেন্ডেলের সূত্র কি হয় না, মেন্ডেলবাদের একটা বিচ্যুতি। তাহলে এটুকু সবার ক্লিয়ার। এরপরে দেখ
একটি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরণ F2 জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত কি হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আচ্ছা, খুব সোজা প্রশ্ন, যারা এই প্রশ্ন সলভ করতে পেরেছে তাদের কাছে কি এই প্রশ্ন একদমই সোজা। দেখ, আমি দেখাচ্ছি তোদেরকে কি বলেছে এই এই প্রশ্নটাতে। এই প্রশ্নটাতে কি বলেছে, একটি বিশুদ্ধ লম্বা, তাহলে বিশুদ্ধ লম্বা কি হবে, টি আর টি হবে, এটা হলো বিশুদ্ধ লম্বা, এবং এর সঙ্গে কার ক্রস ঘটাতে হবে, বিশুদ্ধ বেটে, ছোট টি বিশুদ্ধ বেটে, এদের যদি ক্রস ঘটায় তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে প্রথম F1 জনুতে এর থেকে একটা গ্যামেট আর এর থেকে একটা গ্যামেট দিয়ে কি হবে, নতুন উদ্ভিদ হবে, এবং এই নতুন উদ্ভিদের বৈশিষ্ট্যটা কি হবে, প্রকট বৈশিষ্ট্যের মতো হবে, যেহেতু এখানটাতে প্রকটের কি রয়েছে, অ্যালিল রয়েছে, তাহলে এটা কি হবে, F1 জনু, এটা হবে, এটা কি হবে, লম্বা হবে। আচ্ছা, এইবার এই F1 জনুতে অবস্থিত যে কি রয়েছে, F1 জনুতে অবস্থিত যে জীবটা রয়েছে, সেই জীবের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, বা সেই দুটো জীবের মধ্যে যদি আমরা কি করি, সংকরায়ন ঘটাই, তাহলে কি কি অ্যালিল পাবো, টি, বড় টি আর ছোট টি, আর এখানটাতেও কি পাবো, বড় টি আর ছোট টি পাবো। আচ্ছা দেখ, এটা মনে কর মায়ের কাছ থেকে আসলো, এটা মনে কর সরি এটা বাবার কাছ থেকে, এটা মায়ের কাছ থেকে আসলো, তাহলে টি টি, এটা হলো টি 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 টি। আচ্ছা, তাহলে টি টিতে কি হবে, এটা হবে লম্বা, এটা কি হবে, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটা হলো বেটে। আচ্ছা, তাহলে এই লম্বা লম্বা লম্বা, তিনখানা লম্বা একটা বেটে, এটা কি বৈশিষ্ট্য, ফিনোটাইপিক বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপিক বৈশিষ্ট্য কি হবে, ফিনোটাইপিক অনুপাত কি হবে, বৈশিষ্ট্য বলছি, তাহলে ফিনোটাইপিক অনুপাত, অপুনাথ হয়ে যাচ্ছিল, অনুপাত, ফিনোটাইপিক অনুপাত কি হবে 3:1, আর জিনোটাইপিক অনুপাত কি হবে, জিনোটাইপিক অনুপাত, জিনগত অনুপাত, জিনগত অনুপাত দেখ, এটা এলো টি টি, বড় টি, এটাই বড় টি ছোট টি, বড় টি ছোট টি, এটাই ছোট টি, তাহলে কি হবে, জিনোটাইপিক অনুপাত 1:, বড় টি ছোট টি, বড় টি ছোট টি 2:1, এটাই হবে মেন্ডেলের। আচ্ছা, এক সংকর জনন। এরপরে কি বলেছে, এরপরে বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের দুটি কারণ। মোটর গাছকে কি করা যায়, অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে কি করা যায়, চাষ করা যায়, ঠিক আছে, অল্প জায়গার মধ্যে চাষ করা যায়, এবং মোটর গাছের ফল কি বলে, মোটর গাছের ফল হওয়ার সময় অনেকটা কম, মানে কম সময়ে ওর পুরো লাইফ সাইকেলটা সম্পাদিত হয়। মনে কর যদি মেন্ডেল মানুষ নিয়ে করতো কাজ, তাহলে কি হতো, মানুষ নিয়ে করলে তো ওর একটা জীবন ধরেই সংকরায়ন ঘটাতে গেলেই সারা জীবন চলে যেত, তাই না, কিন্তু মোটর গাছের 3 মাসের মধ্যে ফসল হয়ে যায়, তাহলে কি হবে, খুব কম সময়ের মধ্যেই মোটর গাছের লাইফ সাইকেল সম্পাদিত হয় বলে উনি অল্প সময়ের মধ্যেই কাজটা করতে পেরেছিলেন, অর্থাৎ ওনার যে সূত্র, সেই সূত্রকে এস্টাবলিশ করতে পেরেছিলেন, যেহেতু মোটর গাছের লাইফ সাইকেল কম সময়ের মধ্যে সম্পাদিত হয়, এটা একটা কারণ। মোটর গাছ নির্বাচনের আরেকটা কারণ কি, মোটর গাছ স্বপরাগযোগী এবং উভলিঙ্গ, যার ফলে উনি ইচ্ছা মতো কি করতে পেরেছিলেন, পরাগযোগ সম্পাদিত করতে পেরেছিলেন। আচ্ছা, এরপরে দেখ কি বলছে, বংশগতি, সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য, দেখ কি বলছে, এখানে মুছে দিই। সুন্দরী গাছের কি দেখতে পাওয়া যায়, সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায়, সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় লবণাক্ত অঞ্চলে, কোথায়, লবণাক্ত অঞ্চলে।
তাই তো? লবণাক্ত অঞ্চলে যেহেতু দেখতে পাওয়া যায়, সেহেতু সুন্দরী গাছের যে মূল, সেই মূলটা যদি মাটির অনেক গভীরের দিকে চলে যায়, এই মূল যদি মাটির অনেক গভীরে চলে যায়, তাহলে কি হবে, এর ওপরে কি আছে, লবণ জল রয়েছে। লবণ জল থাকার কারণে এইখানটার থেকে সহজে কি হতে পারে না, বায়ুর চলাচল সম্ভব হয় না। আর বায়ুর চলাচল সম্ভব হয় না বলে এই শিকড়ের মাধ্যমে সহজেই গাছের মধ্যে কি হতে পারে না, শ্বসন কাজ সম্পাদিত হয় না। গাছের থেকেও বায়ু বেরোতে পারে না, আবার ভিতরে এই মাটির থেকেও সহজে গাছের মধ্যে বায়ু প্রবাহিত হতে পারে না। তার জন্যে এই সুন্দরী গাছের কি কিছু কিছু শিকড় এরকমের ওপরের দিকে উঠে এসছে, যেটাকে কি বলা হয়, শ্বাসমূল বলা হয়। এবং এই শ্বাসমূলের সাহায্যেই ওর শ্বাসকার্য সম্পাদন করে সুন্দরী গাছ। কি করে, এই শ্বাসমূলের সাহায্যে। তাহলে এই শ্বাসমূলটা কিসের উদাহরণ, সুন্দরী গাছের লবণাক্ত জলে বেঁচে থাকার একটা অভিযোজনের উদাহরণ। আচ্ছা, এই সুন্দরী গাছের যেসব ফল হয়, মানে সেই ফলগুলোতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি জিনিস, এইখানটাতে যে ফলটা হয়, মনে কর এরকম একটা ফল হলো, এই ফলটা কিন্তু পেকে গেলেই সঙ্গে সঙ্গে এই মাটির মধ্যে কি হয়ে যায় না, পেকে গেলেই সঙ্গে সঙ্গে গাছের থেকে ছিঁড়ে পড়ে যায় না। এই ফলের থেকে আগে কি হয়, এরকমের করে শিকড় বের হয় এই গাছে ঝুলা থাকা অবস্থায়, এবং এখান থেকে কি উৎপন্ন হয়, গাছের পাতা উৎপন্ন হয়। ঠিক আছে, পাতা এবং শিকড় কি অবস্থায়, গাছে থাকা অবস্থাতেই, ফলের গাছে থাকা অবস্থাতেই সম্পাদিত হয়ে যায়। তারপরে গিয়ে এখান থেকে কি হয়ে যায়, মাটিতে পড়ে, এবং মাটিতে পড়ে সরাসরি কি হয়ে যায়, মাটির মধ্যে আটকে যায়। কেন এই জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া জরুরি ছিল, কারণ যদি কি হতো, যদি শুধুমাত্র বীজটা পড়ে যেত, লবণাক্ত জলে বীজ কি হয়ে যেতে পারো, ছোট ভ্রূণটা নষ্ট হয়ে যেতে পারতো। তার জন্যে সুন্দরী গাছ কি করেছে, এমন একটা অভিযোজন নিজের মধ্যে নিয়ে এসে, যাতে করে কি হয়, যাতে করে সুন্দরী গাছে থাকা অবস্থায় ফল থেকে কিসে উৎপন্ন হয়ে যায়, গাছে পরিণত হয়ে যায়, এবং সহজেই মাটি লবণযুক্ত মাটিতে পড়ে কি হয়ে যেতে পারে, সহজে অঙ্কুরোদ্গম হতে পারে, যেটাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি, সেখানে খুব সোজা প্রশ্ন। এরপরে কি আছে, উটের দেহে অতিরিক্ত জল সাহনের জন্য 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে উটের দেহে জল সহনের 3টে অভিযোজনগত বৈশিষ্ট্য কি কি আছে। অভিযোজনগত বৈশিষ্ট্য দেখ, উটের পেটের মধ্যে অর্থাৎ পাকস্থলীর মধ্যে ওয়াটার স্যাক দেখতে পাওয়া যায়। ওয়াটার স্যাক মানে কি, জল রাখার মতো এরকমের থলি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরকমের থলির মতো পাওয়া যায়, এরকমের থলির মতো থাকে, যেই থলির মধ্যে কি হতে পারে, জল ধরে রাখতে পারে। উট কি করতে পারে, যদি বেশি পরিমাণে জল খায়, সেই জলকে এই থলির মধ্যে কি করতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে। কে, সুন্দরী গাছ হয়ে যাচ্ছে, উট সংরক্ষণ করে রাখতে পারে। অর্থাৎ একবার যদি জল খায়, সেই জলকে কি করতে পারে, ওর পাকস্থলীর মধ্যে সংরক্ষণ করে রাখতে, সেই ওয়াটার স্যাকের মধ্যে। এবং উটের দেখেছিস কুজ হয়, এরকমের করে কুজ হয়, তাই তো। কুজের মধ্যে কি থাকে, উটের কুজের মধ্যে ফ্যাট থাকে, এবং যখন উট একদমই জল পায় না, তখন ওই ফ্যাটকে বিপাক করে তার থেকে জল উৎপাদন করে, এবং সেই জল দিয়েই ওর সারা শরীরের জলের কার্য সম্পাদন করে। এবং আরেকটা বড় একটা অভিযোজনগত বৈশিষ্ট্য হলো, উটের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা ডিম্বা আকৃতির। এবং তার কি হয়, কেন ডিম্বা আকৃতির, যাতে করে যদি কি হয়, বড় এবং ডিম্বা আকৃতি, যাতে করে উট যদি কখনো বেশি পরিমাণে জল খেয়ে নেয়, তাহলে ওটা কি না হয়ে যায়, ব্লাস্ট না হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই 3টে ছিল উটের অভিযোজনগত বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে কি আছে, চিত্রসহ মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের বিবর্তন ব্যাখ্যা করো।
তাহলে দেখ এই প্রশ্নটা বারবার আসছে, এই প্রশ্নটা মনে হয় আসবে পরীক্ষাতে, তোদের ক্লাস 10-এর পরীক্ষাতে সম্ভবত এই প্রশ্নটা আসতে চলেছে। ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের বিবর্তনগত বৈশিষ্ট্য নাকি এরকম একটা প্রশ্ন ব্যাখ্যা করো, অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। আচ্ছা দেখ, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে তোদের বইয়ে কিসের কিসের ভূমি দেওয়া রয়েছে? মাছের দেওয়া আছে, কিসের দেওয়া আছে? মাছের দেওয়া আছে, আর কার দেওয়া আছে? মাছ, এটা মনে কর মাছের হৃৎপিণ্ড। আর কার হৃৎপিণ্ডের কথা দেওয়া রয়েছে? ব্যাঙের দেওয়া আছে। আচ্ছা, মাছ কি জলজ? মাছ কি? মাছ হলো জলজ প্রাণী, জলজ প্রাণী মাছ, মাছের হৃৎপিণ্ড দেওয়া রয়েছে। তারপরে কি, তারপরে কিসের দেওয়া রয়েছে? তারপরে দেওয়া আছে ব্যাঙের। ঠিক আছে, তারপরে কি আছে? ব্যাঙের হৃৎপিণ্ডের কথা বলা আছে। আচ্ছা, বইয়ের থেকে তোরা চিত্রটা একটুখানি ভালো করে দেখিস, বইয়ের থেকে একটুখানি ভালো করে দেখে নিস। এটা হলো ব্যাঙের হৃৎপিণ্ড। ঠিক, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার জন্যে তোদের এইটুকুই যথেষ্ট, কিন্তু বইয়ের থেকে সুন্দর করে তোরা একটুখানি কি করবি, দেখে নিবি। ঠিক আছে, আমার কোথাও যদি ভুল ত্রুটি হয় সেগুলো একটুখানি ঠিক করে নিস, ভুল হবে না। আচ্ছা দেখ, উভচর প্রাণী, উভচর প্রাণী বা ব্যাঙ, ব্যাঙের তারপরে কিসের দেওয়া আছে? তারপরে সাপের দেওয়া আছে, এবং সবার শেষে, সবার শেষে কার দেওয়া আছে? মানুষের দেওয়া আছে এবং পাখির দেওয়া আছে। এটা মনে কর সাপের হৃৎপিণ্ড, এটা মনে কর সাপের হৃৎপিণ্ড। এবং সবার লাস্টে কার দেওয়া রয়েছে? মানুষের দেওয়া রয়েছে। সবাই আশা করছি দেখতে পাচ্ছিস। আচ্ছা, এইখানটাতে হয়তো দেখা যাচ্ছে না, আমি ওপরেই এঁকে দিলাম মানুষেরটা, এইখানটাতে মানুষ সব থেকে সুপিরিয়র, তার জন্য মানুষেরটা ওপরে এঁকে দিলাম, তাই তো? এটা মনে কর। আচ্ছা, বইয়ের থেকে আমি এখানে বোঝানোর জন্য আঁকছি, বেশি সুন্দর হচ্ছে না। বইয়ের থেকে তোরা কি করবি, একটুখানি সুন্দর করে প্র্যাকটিস করবি। এখন আমি এটা যা আঁকছি সেটা আমার বোঝানোর কাজে চলে যাবে। এবার দেখ, এবার দেখ আমি এখান থেকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি যে জলের মধ্যেই জীবনের উদ্ভব হয়েছিল, তাই তো? তাহলে তাহলে সবার প্রথমে এই উভচর প্রাণী, তারপরে সাপ, এটা হলো সাপ, সাপ, তারপরে মানুষ, উভচর প্রাণী, সাপ, মানুষ, এইগুলো আসার আগে সবার আগে কে এসেছিল? সবার আগে এই পৃথিবীতে মাছ এসেছিল। ঠিক আছে, অর্থাৎ এদের আসার আগে মাছ এসেছিল। মাছ কি জলের মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছিল, এবং মাছের তেমন কোনো, মাছের অতটা বেশি শক্তির প্রয়োজন হচ্ছিল না, অত বেশি শক্তির প্রয়োজন দরকার ছিল না জলের মধ্যে থেকে। ও সহজেই অক্সিজেন গ্রহণ করতে পারত, কারণ মাছের যে গিল স্লিট রয়েছে, ঠিক আছে, মাছের কি থাকে? গিল থাকে, জানিস তো? এইখানটাতে মাছের এই যে এইখানটাতে কাটা থাকে, দেখেছিস? কান করে এইখানটাতে। তাহলে ওই গিল স্লিটের মাধ্যমে সহজেই জল থেকে অক্সিজেন গ্রহণ করত, যার কারণে ওর অক্সিজেনের ঘাটতি মিটে যেত। এবার যেহেতু সহজেই জল থেকে অক্সিজেন গ্রহণ করতে পারছে, তার জন্যে ওর হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্তকে আলাদা করার মতো কোনো চেম্বার ছিল না, অক্সিজেন যুক্ত রক্তকে আলাদা করার জন্য কোনো চেম্বার ছিল না। তাই কি হতো, ওর যে হৃৎপিণ্ড ছিল সেই হৃৎপিণ্ডে ওর সারা শরীর থেকে আসা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত
ওর সারা শরীর থেকে আসা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত এসে কি যেত, মিশে যেত, এইখানটাতে কি যেত, মিশে যেত। এটা হলো অলিন্দ, এটা হলো নিলয়। নিলয় অর্থাৎ মাছের শরীরে কি ছিল, যার কারণে একটা অলিন্দ এবং একটা নিলয় ছিল, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত মিক্স হয়ে যেত। এইবার যখন এখান থেকে কিছু পরিমাণ মাছ কে তো ডাঙায় উঠে এসেছিল, ডাঙায় উঠে আসার কারণে সেই মাছদের কিসের পরিমাণ বেশি দরকার ছিল, মাছদের ডাঙাতে বেঁচে থাকার জন্য বেশি শক্তির দরকার ছিল। আর বেশি শক্তির জন্য কি লাগবে, বেশি অক্সিজেন যুক্ত রক্ত, মানে বেশি অক্সিজেন লাগবে। আর বেশি অক্সিজেন কে বহন করবে, রক্ত বহন করবে। রক্ত কোথার থেকে বহন করবে, এই হার্টের থেকেই তো বহন করবে। যখন কি হলো, এই মাছের কিছু প্রজাতি কোথায় চলে আসলো, ডাঙাতে চলে আসলো, তখন ওদের শরীরের মধ্যে বা ওদের হৃৎপিণ্ডে একটা অভিযোজনগত পরিবর্তন দেখা দিল। ওদের হৃৎপিণ্ডের যে অলিন্দ রয়েছে, এই অলিন্দ কি হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল এবং নিলয়টা একই থাকলো, নিলয় একটাই থাকলো। অলিন্দটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। কেন অলিন্দ দুটো ভাগে ভাগ হয়ে গেল, কারণ কি, কারণ ডাঙায় আসার সঙ্গে সঙ্গে ওর কিসের পরিমাণ বেশি ছিল, শক্তির পরিমাণ বেশি দরকার ছিল। শক্তির পরিমাণের জন্য কি লাগবে, বেশি অক্সিজেন দরকার হবে, শক্তির জন্য অবভিয়াসলি। তার জন্য সেই অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আলাদা করে রাখার একটা প্রয়াস ওদের মধ্যে কি হলো, ওদের অলিন্দের মধ্যে প্রয়াস দেখা দিল। অর্থাৎ সারা শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং ওর ফুসফুস থেকে যে অক্সিজেন যুক্ত রক্ত আসলো, সেই অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে এসে দুটো আলাদা চেম্বারের মধ্যে জমা হলো এবং তারপরে গিয়ে ওরা কোথায় গিয়ে মিক্স হলো, নিলয়তে গিয়ে মিক্স হলো। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম যে উভচরদের মধ্যে কি শুরু হয়েছে, উভচরদের হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্তকে আলাদা করার একটা প্রয়াস দেখা দিয়েছিল অলিন্দের মধ্যে। কোথায় দেখা দিয়েছিল, অলিন্দের মধ্যে। এবং এই উভচর প্রাণী যখন কি হলো, যখন ডাঙাতে বেশি পরিমাণ সময়, মানে ডাঙাতেই কি হয়ে গেল, ডাঙাতেই বসবাস করা শুরু করলো, যেমন সাপ ডাঙাতেই বসবাস করা শুরু করলো জলের তুলনায়, তখন ওদের অলিন্দ এবং নিলয় দুই জায়গাতেই অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আলাদা করে রাখার একটা প্রয়াস দেখা দিল। ঠিক আছে, এবং অলিন্দতে কি হলো, অলিন্দতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত কি হয়ে গেল, আলাদা রূপে তো থাকলোই। এবং এই নিলয়তে গিয়ে কি হলো, নিলয় পার্শিয়ালি ডিভাইড হতে থাকলো। পার্শিয়ালি, দেখ আমি পুরোপুরি কিন্তু কি করে দিইনি, সেপারেট করে দিইনি, পার্শিয়ালি ডিভাইড হতো। অর্থাৎ এই নিলয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত কি হয়েছিল, পার্শিয়ালি বা আংশিক রূপে কি হয়েছিল, আলাদা করে রাখার একটা প্রয়াস দেখা দিয়েছিল। কেন এই প্রয়াসটা দেখা দিয়েছিল, কারণ ডাঙাতে বাস করতে হলে বেশি পরিমাণ শক্তি ব্যয় করতে হলে ওর কি করতে হবে, ওর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্তের জন্য আলাদা চেম্বার দরকার। আলাদা চেম্বার না থাকলে কি করতে পারবে না, রক্ত দুটো মিক্স হয়ে যাবে। রক্ত দুটো মিক্স হয়ে গেলে ও মানে ডাঙাতে খুব বেশি দিন বাঁচতে পারবে না। এবং যখন কি হলো, যখন এই সাপ থেকে আরো ইভলভ হয়ে গেল, যখন প্রাণীরা একদম পুরোপুরি পার্মানেন্টলি কোথায় বসবাস করলো, কি বলে, যখন পার্মানেন্টলি কোথায় বসবাস করলো, ডাঙাতে বসবাস করা শুরু করলো, তখন কি করতে হয়েছিল,
তখন ওদের আরো বেশি পরিমাণ শক্তির প্রয়োজন ছিল, তার জন্যে ওদের অলিন্দ এবং নিলয় উভয় দুই ভাগে ভাগ হয়ে গেল এবং এই ভাগের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত সম্পূর্ণ আলাদা আলাদা রূপে অবস্থান করছিল, যাতে করে কি হয়, আলাদা করে অবস্থান করছিল যাতে করে ও বেশি দিন কি করতে পারে, যাতে করে ও সহজেই কি করতে পারে, মানে যাতে করে বেশি শক্তি উৎপাদন করতে পারে। যেহেতু আলাদা আলাদা জায়গায়, এখানে কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন সহজেই কি করতে পারছিল, সহজেই সারা শরীরে প্রবাহিত হতে পারছিল, তাই তো? যেহেতু এখানে সরাসরি, যার কারণে তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে প্রাণীদের ক্ষেত্রে কি হয়েছে, যত আমরা জটিল প্রাণীরা যখন জলের থেকে যত কিসের দিকে উঠেছে, জলের থেকে যত ডাঙার দিকে যেতে থেকেছে, তাদের হৃৎপিণ্ড তত কমপ্লেক্স হতে শুরু করেছে এবং ওদের হৃৎপিণ্ডের অলিন্দ প্রথমে দুই ভাগে বিভক্ত হয়েছিল, যেখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত আলাদা হয়েছিল। তার পরবর্তীতে গিয়ে এবং নিলয়তে আংশিকভাবে রক্তকে আলাদা করে রাখার একটা প্রয়াস দেখা দিল এবং সর্বশেষে গিয়ে অলিন্দ নিলয় উভয়ই কি হলো, পরস্পরের সঙ্গে সেপারেট হয়ে গেল, পরস্পরের সঙ্গে আলাদা হয়ে গেল এবং অলিন্দতে এবং নিলয়তে সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত আলাদা অবস্থায় ছিল, যাতে করে ও বেশি পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে। বুঝতে পেরেছিস? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমি এটা মুছে দিচ্ছি। দেখ, তোদের এই প্রশ্নে কিন্তু এত এক্সপ্লেনেশন লাগবে না, জাস্ট তোদের কি করতে হবে, জাস্ট এই চিত্রটা আঁকতে হবে, একে বলতে হবে যে মাছের ক্ষেত্রে এই একটা অলিন্দ একটা নিলয় ছিল, যেইখানটাতে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত কি হয়েছে, মিশে যেত। ব্যাঙের ক্ষেত্রে কি হয়েছিল, অলিন্দটা আলাদা হয়ে গেছিল, কিন্তু নিলয় একই ছিল। নিলয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সিজেন যুক্ত রক্ত যেহেতু মিক্স হয়ে যেত, কিন্তু অলিন্দের মধ্যে মিক্স হতো না। সাপের ক্ষেত্রে কি হয়েছিল, দুটো অলিন্দ আলাদাই ছিল, কিন্তু নিলয়টা কি হয়েছিল, পার্শিয়ালি সেপারেটেড হয়েছিল, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত আংশিকভাবে আলাদা হয়েছিল এবং মানুষের ক্ষেত্রে গিয়ে সম্পূর্ণরূপেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সিজেন যুক্ত রক্ত আলাদা হয়ে গেছিল। ঠিক আছে, একদম সোজা। তো আমি যতটাই যে বললাম, এত বেশি লেখা লাগবে না, এটা তোদের বোঝানোর জন্য বললাম। তোদের ওই লাস্টে যেটুকু বললাম শুধু সেইটুকুই কি করতে হবে, সেইটুকুই পরীক্ষায় লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছিস। এখন মুছে দিচ্ছি। এর পরের প্রশ্নটা তোরা দেখি নিজেরা সলভ করতে পারিস কিনা আমাকে বল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছিস, খুব সোজা প্রশ্ন, তাই না? আচ্ছা, এবার কি বলেছে, নাইট্রোজেন চক্রটি শব্দের সাহায্যে উপস্থাপন করো। আচ্ছা, নাইট্রোজেন চক্র প্রথমে কি জানি, বায়ুমণ্ডলের নাইট্রোজেন। এই নাইট্রোজেন কোথায় আসবে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন অবভিয়াসলি মাটিতে আসবে। মাটিতে কি করে আসবে, যেটাকে মাটিতে আসার এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন সংবর্ধন। বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবর্ধিত হতে পারে, প্রাকৃতিক উপায় হতে পারে, মানুষ সৃষ্ট উপায় হতে পারে, এগুলো জানিস। আচ্ছা, মাটির থেকে কে নেবে, মাটির থেকে গাছ নেবে, আর গাছের থেকে কার কাছে যাবে, প্রাণীর কাছে যাবে। গাছের থেকে কার কাছে যাবে, প্রাণীর কাছে যাবে। এবং এই গাছের থেকে গাছ মরে গেলে এবং প্রাণীও কি হয়ে যাবে, মরে যাবে। গাছ এবং প্রাণী মরে যাওয়ার পরে তাদের অংশ অ্যামোনিয়াতে পরিণত হবে এবং এই অ্যামোনিয়া পরবর্তীতে প্রথমে নাইট্রাইট NO2 এবং তারপরে নাইট্রেট NO3 তে পরিণত হবে। এবং এই নাইট্রেটকেই কিন্তু শুধু গাছ কি করতে পারে, গ্রহণ করতে পারে, এই নাইট্রাইটকে কিন্তু গ্রহণ করতে পারে না। এবং এই অ্যামোনিয়া থেকে এই নাইট্রেটে আসার এই ধাপকে নাইট্রিফিকেশন বলা হয়,
নাইট্রিফিকেশন বলে। কি বলে? নাইট্রিফিকেশন। এবং এই নাইট্রেট থেকে সব নাইট্রেটকেই যে গাছ গ্রহণ করবে তা না, কিছু পরিমাণ নাইট্রেট সরাসরি বায়ুমণ্ডলে চলে যাবে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন কিন্তু একটা খারাপ প্রক্রিয়া, যার ফলে কি হয়? মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু নাইট্রোজেন চক্র চলার জন্য ডিনাইট্রিফিকেশন ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কি করতে পারি আমরা? শিল্প কারখানায় সংবদ্ধিত করতে পারি। শিল্প কারখানায় খানা দ্বারা সংবর্ধন। আচ্ছা, এই শিল্প কারখানা থেকে যে নাইট্রোজেন কি হবে আসবে, সেটা কোথায় যাবে? এই নাইট্রেটে পরিণত হয়ে যাবে, আবার এই নাইট্রেট থেকে গাছে চলে আসবে। তাহলে এই যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের যে চক্রাকার আবর্তন, এই আবর্তনকে কি বলছে? নাইট্রোজেন চক্র। সোজা তাহলে এখানে নাইট্রোজেন চক্র লিখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছিস। খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। আচ্ছা, এবারে কি স্টোন ক্যান্সার কি? স্টোন ক্যান্সার কি? ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে তো ক্ষত হয়ে যাওয়া, তাই না? যদি কোনো কারণে কি হয়, স্টোনে এরকমের ক্ষত হয় ক্যান্সারের মতো, তাহলেই সেটা স্টোন ক্যান্সার। দেখ, যেমন ধর আমাদের যে তাজমহল রয়েছে, সেই তাজমহল কি? তাজমহল কি দিয়ে তৈরি? মার্বেল পাথর দিয়ে তৈরি। আর মার্বেল পাথর কি এক ধরনের ক্ষার, আর বৃষ্টির জলে কি থাকে? অ্যাসিড থাকে। এই অ্যাসিড আর ক্ষার মিশে গিয়ে দ্রবীভূত লবণে পরিণত হয় এবং এই স্থাপত্যগুলো নষ্ট হয়ে যায়। এই স্থাপত্যগুলোতে কি দেখতে পাওয়া যায়? স্থাপত্যগুলোতে এক ধরনের ক্ষত দেখতে পাওয়া যায়। এই ক্ষতগুলোকে কি বলা হয়? এই ক্ষতগুলোকে স্টোন ক্যান্সার বলা হয়। ঠিক আছে? তাহলে কি? তাহলে এইভাবে লিখবি স্টোন ক্যান্সার কি বা মার্বেলে ক্ষত হওয়ার কারণ কি? তাহলে অ্যাসিড বৃষ্টিতে কি থাকে? HNO3 থাকে। আর মনে কর কি আছে? ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম সালফেট। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট আর কার সঙ্গে যুক্ত হবে? ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে বিক্রিয়া করবে। বৃষ্টির জলের মধ্যে কি আছে? অ্যাসিড আছে। ক্যালসিয়াম কার্বনেট আর অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে। এর সঙ্গে কি করবে? এই লবণ উৎপন্ন করবে, CnO3 আর কি উৎপন্ন করবে? জল উৎপন্ন করবে। আর কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছিস। তাহলে কি হলো? এই ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর ক্ষয়ে গেল। মার্বেল পাথর ক্ষয়ে যাওয়ার পরে লবণ উৎপন্ন করলো, দ্রবীভূত লবণ। এবং এই যেইখানটাতে লবণ উৎপন্ন করলো, সেই লবণ জলে দ্রবীভূত হয়ে ওই স্থাপত্যর গায়ের থেকে কি হয়ে যাবে? ক্ষয়ে যাবে। এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে স্টোন ক্যান্সার বলে। অর্থাৎ স্টোন ক্যান্সার হলো এমন একটা প্রক্রিয়া যখন কি হয়, ক্ষার জাতীয় স্টোনের সঙ্গে বৃষ্টির অ্যাসিড বিক্রিয়ার ফলে স্টোনে ক্ষত তৈরি হয়। এই ঘটনাকেই স্টোন ক্যান্সার বলে। আচ্ছা, স্টোন ক্যান্সার হয়ে গেছে। মানুষের লাগাম ছাড়া কাজকর্ম কিভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে তার সপক্ষে উদাহরণ দিয়ে উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, মানুষের লাগাম ছাড়া কাজ। মানুষের লাগাম ছাড়া কাজের মধ্যে কি কি রয়েছে? দেখ, মানুষ কি পরিবেশকে কি ভাবে পরিবেশ দূষণ করছে? কি রকমের পরিবেশ দূষণ হয়? জল দূষণ হয়, বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়, আর জল বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। এই 4 প্রকার দূষণ সাধারণত হয়। ঠিক আছে? তাহলে এই 4 প্রকার দূষণের মধ্যে মানুষের ভূমিকা কি?
সবটাই মানুষের ভূমিকা। মানুষ কি করছে, যেমন ধর যানবাহনের পরিমাণ যদি বেড়ে যায়, যানবাহনের থেকে কি উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি একটা গ্রিন হাউস গ্যাস, আর গ্রিন হাউস গ্যাস কি করবে, এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আরও কি কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেমন এসপিএম ত্যাগ করবে এই যানবাহনগুলো, এবং এইগুলো বাতাসের সঙ্গে মিশে যাবে এবং গ্রিন হাউস গ্যাস তৈরি করবে। গ্রিন হাউস গ্যাস কি করবে, আমাদের কি বলে, আমাদের গ্রীষ্ম উষ্ণায়নের সৃষ্টি করবে, ঠিক আছে। তারপরে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এইগুলো কি করে, বায়ু দূষণ করতে সাহায্য করবে। এগুলো সোজা জিনিস, ঠিক আছে, এখন এত কিছু বলার নেই। তারপরে মনে কর যদি কেউ কি করে, কেউ অনেক রাত্রিবেলা এসে ডিজে পার্টি বাজায় অথবা জোরে জোরে মাইক চালায়, গাড়ির হর্ন দেয়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে শব্দ দূষণ হবে, এবং শব্দ দূষণের ফলে বিভিন্ন ধরনের রোগ, মানুষ কেউ কি হতে পারে, কালা হয়ে যেতে পারে, কানে ভালো শুনতে না পারে, রক্তচাপের পরিমাণ বেড়ে যেতে পারে মানুষের, ঠিক আছে। তাহলে শব্দ দূষণ হতে পারে। এবং বিভিন্ন ধরনের প্রাণীরা মেটিং কি করতে পারে, মেটিং করতে ব্যর্থ হয়ে যেতে পারে। কেন মেটিং করতে ব্যর্থ হয়ে যেতে পারে, কারণ ওরা কি হতে পারে, কালা হয়ে যেতে পারে, তাই তো। ওরা প্রাণী, ওদের যে সঙ্গী, সেই সঙ্গীর ডাক নাও শুনতে পারে। তারপরে কি আছে, তারপরে যেমন ধর মানুষ কি করছে, মানুষ বিভিন্ন ধরনের কীটনাশকের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে খেতে, মানুষ কি করছে, রাসায়নিক সারের পরিমাণ বেড়ে দিচ্ছে, যার ফলে মাটি দূষণ হচ্ছে, এবং এই রাসায়নিক সার জলের সঙ্গে মিশে গিয়ে কিসের মধ্যে পড়ছে, জলাশয়ের মধ্যে পড়ছে। জলাশয়ের মধ্যে পড়ার ফলে জলে পুষ্টিগুণ বেড়ে যাচ্ছে, জলে পুষ্টিগুণ বেড়ে যাওয়ার ফলে অ্যালগাল ব্লুম ঘটছে, সোজা জিনিস, ঠিক আছে। তাহলে এইগুলোই লিখবি, এখানে দেখানোর কিছুই নেই এখানটাতে। তারপরে কি আছে, এর ফলে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। তাহলে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব কি কি, যেমন ধর বায়ু দূষণের ফলে বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ হচ্ছে, যেমন ধর ব্রঙ্কাইটিস, তারপরে এমফাইসেমা, হাঁপানি, এগুলো দেখা দিচ্ছে। তারপরে জল দূষণের ফলে কি কি দেখা দিচ্ছে, জল দূষণের ফলে খাদ্য শৃঙ্খলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেরকম ডিডিটির মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ঢুকে যাচ্ছে। ডিডিটি কি করে, ডিডিটি যে ডিমের খোলস আছে না, পাখিদের যে ডিমের খোলস, সেই ডিমের খোলসকে পাতলা বানায় দেয়। পাতলা বানিয়ে দিলে একটুখানি আঘাতে ভেঙে যায়, এবং তার থেকে সহজে কি হতে পারে না, বাচ্চা হতে পারে। তাহলে পাখিদের যে কি বলে, পাখিদের যে বংশ বিস্তার, সেই বংশ বিস্তার কি যেতে পারে, কমে যেতে পারে, এবং শেষে গিয়ে পাখি কি যেতে, বিলুপ্ত হয়ে যেতে পারে। আর শব্দ দূষণের ক্ষেত্রে তো বললামই, কানে কি হতে পারে, কানের সমস্যা দেখা দিতে পারে, উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, অথবা জল দূষণের ক্ষেত্রে কলেরা, টাইফয়েড এসব রোগ দেখা দিতে, সোজা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, সম্প্রতি তুমি জলদাপাড়া ও তোমার বন্ধু চাপড়ামারি পরিদর্শন করে এসেছো, কি কি পার্থক্য তা লিপিবদ্ধ করো। আচ্ছা, জলদাপাড়া জাতীয় উদ্যান আর কি চাপড়ামারি কি, এটা মুছতেই হবে এবার। জলদাপাড়া জাতীয় উদ্যান আর চাপড়ামারি কি, চাপড়ামারি হলো অভয়ারণ্য। তাহলে নিশ্চয়ই জলদাপাড়া এবং চাপড়ামারির সংরক্ষণ ব্যবস্থা একই রকমের হবে না, আলাদা হবে। তাহলে কোথায় কোথায় আলাদা হবে, আমরা কি জানি, আমরা জানি জাতীয় উদ্যান হলো সমগ্র ইকোসিস্টেমকে নিয়ে গঠিত হয়। আমরা কি জানি, জাতীয় উদ্যান আর কি, আর এটা হলো অভয়ারণ্য। জাতীয় উদ্যান কি, জাতীয় উদ্যান হলো কোনো একটা অঞ্চলকে, সেই অঞ্চলের সম্পূর্ণ ইকোসিস্টেম, সম্পূর্ণ উদ্ভিদ প্রাণী যা কিছু আছে, শুধু উদ্ভিদ প্রাণী নয়, ওর মধ্যে যদি কোনো হেরিটেজ সাইট থাকে বা ঐতিহাসিক কোনো স্থাপনা থাকে, সেই সমগ্র জিনিসটাকে কি করা, সংরক্ষণ করার যে পদ্ধতি, তাকে কি বলা হয়, সংরক্ষণ করাকে কি বলা হয়, জাতীয় উদ্যান বলা হয়। তাহলে জাতীয় উদ্যানে কি কি পড়ছে, সমগ্র ইকোসিস্টেম, সমগ্র ইকোসিস্টেম, উদ্ভিদ প্রাণী, শুধু উদ্ভিদ প্রাণী তাই নয়, যদি
এই জাতীয় উদ্যানের মধ্যে বা উদ্যানের মধ্যে কোনো ঐতিহাসিক হেরিটেজ প্লেস থাকে বা কোনো ঐতিহাসিক স্থাপনা থাকে, সেটাকেও সংরক্ষণ করার পদ্ধতি হলো জাতীয় উদ্যান। ঠিক আছে, জাতীয় উদ্যান বুঝতে পারলি, আমার কথাটাই লিখবি। আচ্ছা, এরপরে অভয়ারণ্য কি? অভয়ারণ্য এমন একটা জায়গা যেই জায়গাটাতে শুধুমাত্র প্রাণীদেরকে সংরক্ষণ, একটা পার্টিকুলার না, শুধুমাত্র প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, শুধুমাত্র কি করা হয়? শুধুমাত্র প্রাণী সংরক্ষণ। তার জন্য তো অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেন বলছে? খালি ওখানটাতে কি করছে? প্রাণী সংরক্ষণ করা হচ্ছে, প্রাণী সংরক্ষণ করা হচ্ছে। আচ্ছা, এই জাতীয় উদ্যান কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট, ওর মধ্যে কি করা যায় না, স্ট্রিক্ট মানে কি, ওর মধ্যে মানুষের কোনো রকম কর্মকাণ্ড নিষিদ্ধ, শুধু পর্যটকরা কি করতে পারে? অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারে, কিন্তু ওখানে মানুষের কর্মকাণ্ড মানে কি, মানুষ ওখান থেকে কোনো গাছ কেটে নিয়ে আসতে পারবে না, ওখানে গরু ছাগল ভেড়া চড়াতে পারবে না, ওখান থেকে কোনো কি করতে পারবে না, কোনো একটা যে কাঠ সংগ্রহ করতে, কাঠ মানে কি, যে কি বলে, খড়ি বলে না, যেটা দিয়ে রান্না করে, ঠিক আছে, সেইগুলো সংগ্রহ করতে পারবে না। তাহলে এখানটাতে কি, এটা খুব স্ট্রিক্ট। আচ্ছা, স্ট্রিক্টের ফলে মানুষের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, আর এইখানটাতে জাতীয় উদ্যানের মতো এত স্ট্রিক্ট নয়। এখানে কিন্তু মানুষ কি করতে পারে? ওখানকার স্থানীয় মানুষ গরু ছাগল ভেড়া চড়াতে পারে, ঠিক আছে, এবং পরিমিত পরিমাণে কাঠ সংগ্রহ করতে পারে, জ্বালানি কাঠ সংগ্রহ করতে পারে, এবং ওখানে পর্যটক যেতে পারে অনুমতি সাপেক্ষে। ঠিক আছে, এই দুটো কি ওই জায়গার কিসের পার্থক্য? ওই জায়গার সংরক্ষণের পার্থক্য। ঠিক আছে, এবং এই অভয়ারণ্য কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। আর জাতীয় উদ্যান কি? আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। এবং এই জাতীয় উদ্যানের যে সীমানা, এই সীমানাকে কি করতে হয়? এই সীমানাকে কিন্তু সহজে কি করা যায় না, পাল্টানো যায় না। আমার ইচ্ছা হলো আমি সীমানা বাড়িয়ে দিলাম, আমার ইচ্ছা হলো আমি সীমানা কমিয়ে দিলাম, করতে পারবো না। সীমানাকে বাড়াতে বা কমাতে হলে ল বা আইন প্রয়োগ করতে হবে। আইন ছাড়া তুমি কি করতে পারবে না? এর সীমানাকে বাড়াতে বা কমাতে পারবা না। কিন্তু অভয়ারণ্যে কি করতে পারা যায়? অভয়ারণ্যে কিন্তু এতটা স্ট্রিক্ট না, চাইলে কি করতে পারে? চাইলে সীমানা বাড়াতে কমাতে পারে, কিন্তু এর মতো আইন প্রণয়ন করা লাগে না। ঠিক আছে, জাতীয় উদ্যানে। তাহলে তোরা 3খানা পার্থক্য লিখবি, কারণ ওখানে বলেছে শুধুমাত্র সংরক্ষণের যে পার্থক্য, সেই পার্থক্যটা লিখতে হবে। তাহলে প্রথম পার্থক্য, এই সমগ্র ইকোসিস্টেম, ওখানকার প্রাণী উদ্ভিদ প্রাণী যা কিছু আছে, যদি ঐতিহাসিক প্লেস থাকে তাতেও সংরক্ষণ হয়। এখানটাতে কি হবে? শুধুমাত্র প্রাণী সংরক্ষণ করা হয়। এইখানটাতে মানুষের কর্মকাণ্ড একদম স্ট্রিক্ট, শুধু পর্যটকরা যেতে পারে। এখানটাতে মানুষের পরিমিত পরিমাণে মানুষের কর্মকাণ্ড, এইগুলো লিখবি। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে দেখ। কোথায় গেল? আচ্ছা, জেএফএম এর সদস্য হওয়ার পর তুমি জেএফএম এর সদস্য হওয়ার পর, জেএফএম এর অর্থ হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট মানে কি? একসঙ্গে। ফরেস্ট মানে কি? বনভূমি। আর ম্যানেজমেন্ট মানে কি? ব্যবস্থাপনা। তাহলে একসঙ্গে বনভূমির কি করা? ব্যবস্থাপনা করা। কার সঙ্গে করা?
ওইখানকার বনভূমিতে যেসব মানুষজন বসবাস করছে সেই মানুষদের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা যে সংরক্ষণ ব্যবস্থা করছে বা বনের যে ব্যবস্থাপনা করছে সেটাকেই কি বলা হয়, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এইবার এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের অন্তর্গত হতে হয়, এই যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের অন্তর্গত হতে হয়। ওই অন্তর্গত হতে হলে কি করতে হয়, ওই বনভূমিতে যে মানুষরা বসবাস করছে সেই মানুষরা কি করে, স্বেচ্ছায় গিয়ে ওই প্রোগ্রামের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করে আসে যে আমি আজ থেকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একজন সদস্য। এবার আমি যেহেতু জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা সদস্য, সেহেতু আমার কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো কি, সেই কর্তব্যগুলো হলো, আমি যেহেতু জয়েন্ট ফরেস্টের অর্থাৎ বন ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছি, তাহলে আমি কি করব, বনকে দেখাশোনা করে রাখবো। আচ্ছা, বনকে কি করে দেখাশোনা করে রাখবো আমরা, তাহলে আমি কি করব, ওইখানটাতে বনের থেকে কোনো মানুষ কি চোরাই কাঠ কেটে নিয়ে যাচ্ছে কিনা, ওখানকার যেসব প্রাণীরা, ওখানকার যে প্রাণীরা রয়েছে বনের মধ্যে, যেসব প্রাণীরা রয়েছে, যদি কোনো কি বলে, যদি কোনো স্পিসিস যেরকমের ধর রেড পান্ডা, তারপরে ধর যেইগুলো কি বলা হয় ফ্ল্যাগশিপ স্পিসিস বলা হয়, ঠিক আছে, যদি কোনো ফ্ল্যাগশিপ স্পিসিস থাকে, সেই স্পিসিসের কোনো চোরা চালান হচ্ছে কিনা বা কেউ তাদের কোনো পণ্য ট্রেড করছে কিনা, এইগুলোকে আমি কি করব, দেখে শুনে রাখবো এবং প্রয়োজনে বন বিভাগের কর্মকর্তাদেরকে গিয়ে বলবো। আচ্ছা, ফ্ল্যাগশিপ স্পিসিস কি, সেই স্পিসিস বনের মধ্যে সেই স্পিসিস যেগুলো দেখতে সুন্দর, ঠিক আছে, ম্যাজেস্টিক দেখতে। আচ্ছা, তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো বনকে দেখাশোনা করে রাখা। বনকে দেখাশোনার মধ্যে কি আছে, বনের জীব বৈচিত্র্যকে রক্ষা করা, বনের থেকে কেউ চোরাচালান করছে কিনা, বনের কোনো স্পিসিসকে নষ্ট করছে কিনা, বনের কোনো প্রাণীর হ্যাবিট্যাট কেউ নষ্ট করছে কিনা, এইগুলো আমার কাজ, ঠিক আছে। এবং এইগুলো করলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের যে কি রয়েছে, যে বাবুরা রয়েছে, বাবুরা মানে কি, যে বন বিভাগের কর্মকর্তারা রয়েছে, সেই কর্মকর্তারা আমাকে কিছু কি দেবে, আমাকে কিছু হেল্প করবে টাকা পয়সা দিয়ে। কি করে টাকা পয়সা দিয়ে, তাহলে বলা আছে যে এই বনের যখন কি হবে, গাছ কাটা হবে, মানে বন বিভাগের কর্মকর্তারা যখন গাছ কাটবে, কখন কাটবে, যখন গাছটা মারা যাবে, সেই গাছ থেকে যে কি পাবে, মানে যে টাকা পাবে, সেই টাকার 25% জয়েন্ট ফরেস্টের অন্তর্গত পরিবারদেরকে ভাগ করে দেওয়া হবে। এবং বনের যে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট রয়েছে, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট মানে কি, যেইগুলোতে কি হয় না, গাছ ছাড়া, যেমন ধর কি আছে বনের মধ্যে, শাক পাতা রয়েছে, বনের বিভিন্ন ধরনের কি বলে, মধু, মোম, এইগুলোকে সংগ্রহ করতে, বাঁশ, ঠিক আছে, এগুলোকে সংগ্রহ করতে পারবে এবং কি করতে পারবে, নিজের কাজে লাগাতে পারবে। আচ্ছা, এবারে কি আছে, সুন্দরবনে গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যার শনাক্ত করলে। আচ্ছা, খাদ্য খাদক ভারসাম্যে ব্যাঘাত, সুন্দরবনের সমস্যা শনাক্ত। দেখ, আমি মুখে বলে দিচ্ছি, খাদ্য খাদক ভারসাম্যে ব্যাঘাত কি, সুন্দরবনে গবেষণা করতে গিয়ে দেখলাম যে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বাঘের সংখ্যা যদি কমে যায়, তাহলে কি হবে, সুন্দরবনে যেসব তৃণভোজী প্রাণী রয়েছে, সেই তৃণভোজী প্রাণীর পরিমাণ বেড়ে যাবে। কারণ কি, বাঘ কি করে, ওই তৃণভোজী প্রাণীদেরকে খেয়েই তো ওদের পরিমাণকে কন্ট্রোলে রাখে। এবার যদি বাঘই না থাকে, তাহলে ওখানকার তৃণভোজীর পরিমাণ বেড়ে যাবে। তৃণভোজীরা কি করে, পুরো বনটাকেই খেয়ে শেষ করে ফেলাবে। এবার বনটা খেয়ে যদি শেষ করে ফেলে, তখন কি হবে, তখন বনে আর খাবার কিছু নেই, তখন সেই তৃণভোজীরা আলটিমেটলি কি দেবে, মারা যাবে, খাবারের অভাবে মারা যাবে। আর খাবারের অভাবে মারা গেলে কি হবে, বনভূমি ধ্বংস হয়ে যাবে, তাই না। তাহলে এইখানটাতে কি হয়েছে, তাহলে সুন্দরবনে খাদ্য খাদক শ্রেণীর মধ্যে কি দেখা দিচ্ছে, ভারসাম্যে ব্যাঘাত ঘটছে। আচ্ছা, নগরায়নের ফলে লবণাম্বু উদ্ভিদের ধ্বংস হচ্ছে।
নগরায়ন মানে কি, সুন্দরবনের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে মানুষরা কি করছে, মানুষরা গাছ কেটে ফেলাচ্ছে, ঠিক আছে, লবণাম্বু গাছ যেমন সুন্দরী গাছ কি কেটে ফেলাচ্ছে, কেটে ফেলে কি করছে ওইখানটাতে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করছে, যাতে করে কি করতে পারে, ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে। তাহলে প্রত্যেক বছর কি হয়, প্রত্যেক বছর আমাদের যে কি আছে বঙ্গোপসাগরের থেকে যে ঝড় তৈরি হয়, সেই ঝড়ের আঘাতকে কিন্তু রক্ষা করে সুন্দরবন। সুন্দরবনের যেসব লবণাম্ব উদ্ভিদ রয়েছে সেই লবণাম্ব উদ্ভিদের মধ্যে দিয়ে ঝড় বয়ে যাওয়ার সময় কি হয়ে যায়, ঝড়ের গতি কমে যায়, যার কারণে আমরা কি ঝড়ের হাত থেকে, প্রবল ঝড়ের হাত থেকে বেঁচে যায়। তাহলে লবণাম্ব উদ্ভিদের পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে আমরা প্রবল ঝড়ে মুখে পড়ব, ঠিক আছে। আচ্ছা, এবারে মিষ্টি জলের সংকট দেখা দিচ্ছে। মিষ্টি জলের সংকট কি করে দেখা দিচ্ছে এটা জানিস, এর আগেই ব্যাখ্যা করলাম। মিষ্টি জলের সংকটের মধ্যে কি আছে, যেমন ধর কি যেমন ধর সমুদ্রের জল যদি সুন্দরবনের কোনো নালা বা পুকুর যেখানটাতে মিষ্টি জল রয়েছে সেই জলের সঙ্গে মিশে যায়, তাহলে সেই জলের স্বাদকে বদলে দেবে, সেটা কি হয়ে যাবে, সেটা লবণাক্ত হয়ে যাবে, তাহলে ওইখানকার মানুষ জলের সংকটে পড়বে, এটাই বলেছে। আচ্ছা, জীববৈচিত্র্যের ওপর এদের প্রভাব কি হতে পারে ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য কি হতে পারে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, তাই না, সেটা তো আগেই ব্যাখ্যা করলাম। যদি খাদ্য খাদক শৃঙ্খল ব্যাঘাত ঘটে, যদি বাঘ না থাকে তাহলে হরিণের শুধুমাত্র তৃণভোজীরাই থাকবে, আর তৃণভোজী থাকার অর্থ কি, আলটিমেটলি বন শেষ হয়ে যাবে, তাই না। তাহলে এবং বন যদি শেষ হয়ে যায় তাহলে বনে অন্যান্য যেসব প্রাণীরা বাস করছে তাদের কি ধ্বংস হয়ে গেল, হ্যাবিট্যাট নষ্ট হয়ে গেল বা বাসস্থান নষ্ট হয়ে গেল। আর বাসস্থান নষ্ট হয়ে গেলে কি হবে, অন্য প্রাণীরাও বিলুপ্ত হয়ে, জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাবে। তারপরে কি, মিষ্টি জলের সংকটে সবারই কি মিষ্টি জলের দরকার, তাই না, লবণাক্ত জল কিন্তু কোনো প্রাণী খেতে পারে না। তাহলে মিষ্টি জলের অভাবে যদি সমুদ্রের জল সুন্দরবনের মিষ্টি জলের যে নালা পুকুর রয়েছে তার মধ্যে গিয়ে পড়ে, তাহলে সেই জলটা কি হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে। লবণাক্ত জলের ফলে অন্য প্রাণীরাও পান করতে পারবে না, যেহেতু ওরা লবণযুক্ত জল পান করতে পারে না, তার ফলে ওরা আলটিমেটলি মারা যাবে এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সোজা জিনিস। এবার সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান এবং জীববৈচিত্র্যের, আচ্ছা, সুন্দরল্যান্ড হটস্পটের একটা অবস্থান কি, আমাদের ভারতের নিকোবর অঞ্চলে সুন্দরল্যান্ড অবস্থিত, এবং একটা সুন্দরল্যান্ড হটস্পটের একটা প্রাণীর নাম কি, ওরাংওটাং, ঠিক আছে, ওরাংওটাং সুন্দরল্যান্ডে পাওয়া যায়। আশা করি সবার তোদের এই লেকচারটা ভালো লেগেছে। তোদের সবাইকে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।